ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেলেও এটা নিয়ে আসলে বিতর্ক এবং রহস্য যেন কমতেছেই না। এবং প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে একের পর এক সাসপেন্স ক্লাইম্যাক্স, মানে সিনেমাকেও হার মানায়, যেন হলিউডের মুভি দেখতেছি। এবং আমাদের ফেলুদা চরিত্রে আছেন গোয়েন্দা প্রধান জনাব হারুন। পরকিয়া প্রেমের টানে শ্বশুরের হাত ধরে বাড়ি থেকে উধাও বৌমা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে। প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? এটা থার্ড পার্টিকে দিচ্ছেন, যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। বাংলাদেশের তথাকথিত দুদক বা দুর্নীতি দমন কমিশন, মানে দুর্নীতি দমন করা তাদের কাজ হবার কথা ছিল কাগজে কলমে, আমরা অন্তত আইনে তা লেখা দেখি, কিন্তু ওটা কী কাজ করে আমরা ভালোভাবে জানি। কিন্তু তারা কতটা নির্লজ্জ হয়ে উঠতে পারে সেটা আরও নতুন নতুন প্রমাণসহ আমাদের সামনে হাজির হচ্ছে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটি অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটিকে ছক্কা পোক্কা খেলা বলি, ঠিক ওই পর্যায়ে নেমে এসেছে। নির্বাচনের আগে আমরা যে দেখেছিলাম আমেরিকার তোড়জোড় এবং ইউরোপের তোড়জোড়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বাংলাদেশে কিয়ামত ঘটিয়ে ফেলবে। শ্বশুরের সাথে বৌমা উধাও, মানে মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের জন্ম নেওয়াটাই যেন আমাদের অপরাধ হয়েছে, আমাদের ভুল হয়েছে। মানে এমন কিছু সংবাদ আমাদের বলতে হয়, শুনতে হয়, জানতে হয়, যেটা শুনতে বলতে লজ্জা লাগে। শ্বশুরের সাথে বৌমা উধাও, কোথায় গেছে? মক্কায় হজ করার জন্য গেছে ভাই। উধাও বোঝেন নাই ঘটনা, কোন কামে গেছে? প্রিয় দর্শক শ্রোতা, কোথায় ঘটনাটি ঘটেছে? ঝিনাইদহে ঘটনাটি ঘটেছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। আগে আপনাদেরকে বিস্তারিত শিরোনামগুলো জানিয়ে দেই, তারপরে বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলুন প্রিয় দর্শক শ্রোতা, ভিসা নিষেধাজ্ঞার পর বাণিজ্য নিষেধাজ্ঞা, আমেরিকার মতিগতিতে নতুন বিপদের আলামত, এই টাইটেলে আলোচনা করেছেন গোলাম মওলা রনি। অর্থাৎ মানে বাংলাদেশের উপরে আমেরিকা আবার কি নিষেধাজ্ঞা দিয়েছে? বাণিজ্য নিষেধাজ্ঞা। হ্যাঁ প্রিয় দর্শক, আরও একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো দুদক চেয়ারম্যানের কাছে বা তাদের চোখে জেনারেল আজিজ একদম ফেরেশতা। জেনারেল আজিজ সবাই তাকে ভালো করে চেনেন, র্যাবের সাবেক মানে প্রধান যিনি ছিলেন। আরও একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সংসদে 2 এমপির তোপের মুখে প্রতিমন্ত্রী পলক। সর্বশেষ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা এমপি আনারের সাথে এক রাত কাটিয়েছিলেন। এমপি আনারকে সবাই ভালো করে চেনেন। ঝিনাইদহর যে এমপি আনার বা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল চিকিৎসার জন্য, তারপর তিনি খুন হয় বা তাকে টুকরো টুকরো করা হয়। তাকে নিয়ে নতুন কিছু রহস্য বের হচ্ছেন। বাংলাদেশের কোন নায়িকার সাথে সে এক রাত কাটিয়েছিল? প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। তো চলুন আর কথা না বাড়াই, বুঝতেই পারছেন টাইটেলগুলো শুনে বা ভিডিওর মানে শিরোনামগুলো শুনে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আপনারা দেখুন এবং সকল বিষয়গুলো আপনারা উপলব্ধি করুন, শুনুন। তো চলুন আর কথা না বাড়াই, সরাসরি আমরা মূল নিউজে চলে যাই। যাওয়ার আগে সবাইকে বলবো আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অনেকদিন পেরিয়ে গেলেও এটা নিয়ে আসলে বিতর্ক এবং রহস্য যেন কমতেছেই না। এবং প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে একের পর এক সাসপেন্স ক্লাইম্যাক্স, মানে সিনেমাকেও হার মানায়, যেন হলিউডের মুভি দেখতেছি। এবং আমাদের ফেলুদা চরিত্রে আছেন গোয়েন্দা প্রধান জনাব হারুন। তো সেরকম সংবাদ তো আসতেছেই, এবং কিছু মেলি গঠিত সংবাদ, তারপর শিলাস্তি রহমান, এইসব তো আছেই। এখন আবার আজকে নতুন একটা সংবাদ এলেও চিন্তা করলাম যে সংবাদ একটু শেয়ার করি। এবং এই সংবাদ পরে আমার যে দুষ্ট ছোট ভাইরা আছে, ফলোয়ার, চ্যাংরা বয়সের পোলাপাইরা, খুবই আনন্দিত হবে। সেটা হচ্ছে যে এমপি আনার হত্যাকাণ্ড নজরদারিতে 6 নায়িকা, একজন দুজন না, একদম 6 নায়িকা। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে রয়েছেন 6 চিত্রনায়িকা। তাদের শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতার পুলিশের কাছে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের 6 জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে শাহিন নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আনার একজন চিত্রনায়িকার সঙ্গে রাতও কাটিয়েছেন। ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। বয়স 30-এর কোঠায় বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত। আমি তো এখন আর বাংলাদেশ চলচ্চিত্রে কারো অভিনয় করে তোর এগুলো খবরটা বড় এখন রাখি না। এখন আমার যে ফলোয়ার আছে, ছোট ভাইরা, চ্যাংরা বয়স, তারা একটু তদন্ত করে দেখতে পারেন যে আসলে এই নায়িকাটা কে। বয়স 30-এর কোঠায়, চাল চলনে খুব স্মার্ট এবং কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। একটু তদন্ত করে বের করে আমাকে জানাবে ছোট ভাইরা প্লিজ। আনার হত্যার ঘটনায় এই 6 মডেল ও নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে। তো এই হচ্ছে কি দর্শক ঘটনা। এখন এই যে আওয়ামী লীগের যে মন্ত্রী এমপিরা আছে, এদের অনেকের সঙ্গে কিন্তু অনেক নায়িকার সঙ্গে সম্পর্ক। আমরা উড়ো খবর শুনি, বিদেশে থাকি তো এগুলো যাচাই করা সম্ভব হয় না।
এবং খুব নামি দামি এমপি, খুব সম্মানী এমপি, তারাও এইসব এই মেয়ের বয়সী নায়িকাদেরকে সঙ্গে নিয়ে তারা এইসব আনন্দ ফুর্তি করে, বেশিরভাগই কলকাতায় করে। ঢাকা শহরে হয় কি, ঢাকা শহরে বিভিন্ন হোটেলে নিলে সমস্যা হয় যে ওইসব হোটেলের কর্মচারীরাও তো বাঙালি, এই দেশেই তো ওরা আবার সবার কাছে তো মোবাইল ফোন আছে, তাই না? ওরা হঠাৎ করে একটা ছবি তুলে ফাঁস করে দেয়। এই কারণেই আওয়ামী লীগের যে এমপি গুলো আছে ওদের একেবারে নিরাপদ এই যে নারীর সঙ্গে যে সময় কাটানো, মানে নিজের স্ত্রী ছাড়া কেউ নারীর সঙ্গে সময় কাটানো, এটা নিরাপদ একটা আবাসস্থল হচ্ছে এখন এই কলকাতায় গিয়ে তারা এগুলো করে। এবং আমি আওয়ামী লীগের অনেক এমপির নাম জানি, বুড়ো এমপি, তারা এগুলো করে। আপনারা দেখেন না, আসলে হয় কি, যখন টাকা পয়সা এসে পড়ে তখন ক্ষমতাও এসে পড়ে, শরীরে শক্তিও এসে পড়ে। আপনারা দেখেন না, ওবায়দুল কাদের মরে অবস্থা, এখন একদম চেহারা দেখলে মনে একটা বাচ্চা ছেলে, মানে ক্ষমতা এমনটা জিনিস। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ওই কিছু নায়িকাও আছে, মানে উঠতি বয়সী মেয়ে নায়িকা হওয়ার স্বপ্ন, তো ওরা করে কি খালি আপনার মানে সুগার ডেডি খুঁজে। ওই যে আনার হত্যাকাণ্ডের যে প্রধান মাস্টারমাইন্ড শাহিন, এই শাহিন ছিল আবার এক ধরনের সুগার ডেডি। তার বয়স বেশি হলে কি বসে কিন্তু এরকম মেয়ে খুঁজতো, খুঁজা এইরকম এমপি মন্ত্রীদেরকে মনোরঞ্জন দিত কলিকাতার বিভিন্ন ফ্ল্যাটে, কারণ ও জানে তো কি করলে কি হয়। না হলে শাহিন আমেরিকাতে আছে, আমেরিকাতে তো অনেকেই আছে, আমেরিকা থাকলে কি এতটা কামালি খাওয়া যায় না, কিন্তু শাহিনের যেই বাড়ি ঘর শান শকাত, তার মানে শাহিন এই দেশে অনেক অবৈধ কাজ করতে এবং এমপি মন্ত্রীদেরকে নারী চাপাই দিয়ে আসে, ভালো টাকা পয়সা বাগিয়ে নিচ্ছে। আবার এইসব নায়িকারাও করে কি, এইসব আনার বাবুদের সঙ্গে রাত কাটালে এই আনার বাবুরা আবার কয়েক রাত তাদের সঙ্গে থাকার পরে এই মেয়েদেরকে নিয়ে যায় কলিকাতার দাদাবাবুদের কাছে। তো দাদাবাবুদের সঙ্গে আবার কয়েক রাত কাটানোর পরে বলে যে তোমাকে নায়িকা হিসাবে কাস্ট করা হলো, বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় নতুন সিনেমার নায়িকা হচ্ছেন অমুক। তো সেই নায়িকা বাংলাদেশে এসে বলে সাংবাদিকদেরকে যে আমাকে যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছে সেই বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবিতে। তো যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়েছে, কলকাতায় কি তোমার চেয়ে কম সুন্দরী মেয়ে আছে নাকি, কলকাতায় সুন্দরী মেয়ের অপরস নাকি, কলকাতায় কি যোগ্যতা সম্পন্ন মেয়ের অপরস নাকি, তোমার নিব কেন? ওই যে একদিকে আনার বাবু আরেকদিকে দাদা বাবু। তো এইভাবে এগুলো হয়ে আসছে। আসলে নীতি নৈতিকতা এগুলো কিছু তো নাই আমাদের মধ্যে, মনুষ্যত্ব নাই, ইসলামিক মূল্যবোধ নাই, আর এইসব মেয়ে এগুলো যে কোনো ভাবে হোক উপরে উঠতে যায়, কিন্তু ওরা জানে না যে আসলে এগুলো। এবং দেখেন এই শিলাস্তি রহমান, ওনারও কিন্তু নায়িকা হওয়া শখ ছিল, মডেল হওয়া শখ ছিল। তো তারপরে ওনাকে নিয়ে গেল শাহিন আনার, এরা ভোগ করার পরে নিয়ে গেল দাদাবাবুদের কাছে, দাদাবাবুরাও ভোগ করার পরে দাদাবাবুরা করলো কি, যে মডেল হওয়ার আগে তুমি একটু স্বর্ণ চোরা চালানে কাজ করো। সেও কিন্তু এই স্বর্ণ মন্যয় তার ব্যাগে করে নিয়ে গেছে। পরে একদম এই খুনের মামলায় ভাইসা এখন এই শিলাস্তি রহমান জেল থেকে কবে ছাড়া পায় আমি জানি না ভাই, কারণ খুনের মামলা। এবং মনে করেন যে জেল থেকে আর 20 বছর পরে ছাড়া পাইলো, 20 বছর পরে তার জীবনে কি থাকে, একদম মানে মধ্যবয়সী একটা মহিলা হয়ে যাবে, তার মডেলিংও শেষ, নায়িকা হওয়ার স্বপ্ন শেষ। তো এইভাবে এই ধরনের মেয়েগুলো অন্যায় পথে পা বাড়ায়। গতকাল মঙ্গলবার বিকালে এমপি আনার হত্যা ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। আনার হত্যা ঘটনায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু গ্রেপ্তার হওয়ার পর এই খুনের সঙ্গে জেলার ক্ষমতাসীন দলের নেতাদের জড়িত হওয়ার বিষয়টি সামনে আসতে শুরু করে। এরপরই গোয়েন্দারা জেলার নেতাদের নজরদারিতে রাখা শুরু করেন। খুনের মোটিভ জানতে সংগ্রহ করেন সবার বায়োডাটা। এই হত্যাকাণ্ডের মাঠ পর্যায়ে তদন্তের শুরুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সম্পৃক্ততার নাম আসে। তখন মাঠ পর্যায়ে আরো তদন্ত করে ডিবি পুলিশ, মামলা তদন্ত কর্মকর্তারা বিষয়টি হাইকমান্ডকে অবহিত করে এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়ার পর গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গ্যাসবাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর নাম বলেছিলেন। এছাড়াও রিমান্ডে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তানভীর ভুইয়া ডিবি পুলিশে জানিয়েছিলেন যে আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মিন্টুর সখ্য ছিল। গোটা জেলার ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গনে দুইজন মিন্টুর লোক বলে পরিচিত ছিলেন, এই কারণেই সবাই তাকে সমীহ করতেন। আর জেলার রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন এমপি আনার। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পরবর্তী কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারেন বলে একটা গুঞ্জন ছিল। প্রার্থী হতে তিনি জেলার অধিকাংশ কাউন্সিলের সঙ্গে আলাদা যোগাযোগ শুরু করেছিলেন এবং তৈরি করেছিলেন আলাদা বলয়। বিষয়টি টের পেয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় মাঠ থেকে আনারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন মিন্টু, এমন তথ্য গোয়েন্দা জানতে পেরেছেন। তারা আরো জানতে পেরেছেন যে এই খুনের পরিকল্পনা গত 2 মাস আগে থেকে জানতেন মিন্টু। মিশন সফল করতে নানা পরামর্শও দিয়েছেন তিনি, অর্থ দিয়েছেন। আনার নিখোঁজ হওয়ার আগে শাহিনকে তিনি 30 লাখ টাকা দিয়েছেন। এই টাকা হুন্ডির মাধ্যমে কলকাতায় গিয়েছিল, পরে শাহিন ওই টাকা রিসিভ করেছিল। এদিকে হত্যাকাণ্ডের পরপরই ডিবির একটি দল কলকাতায় গিয়েছিলেন, সেখানে পুলিশ ও সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে আলাদা বৈঠক করেছেন। নৃশংস এই খুনের অন্যতম হোতা সিয়াম এখন ভারতের সিআইডির হেফাজতে রয়েছেন। পশ্চিমবঙ্গ সিআইডি বাংলাদেশের ডিবি পুলিশকে কিছু তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলো যাচাই করা হচ্ছে। গত 13 মে একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম। 22 মে আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে রাজধানী শেরেবাংলা নগর থানায় মামলা করেন। পরে পুলিশ এই মামলায় গ্রেপ্তার করেন শিলাস্তি রহমান, আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও তানবীর ভুইয়া ওরফে ফয়সাল সাজিকে। পরে আদালত শিলাস্তি সহ মোট 3 জনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফা রিমান্ডে কিছু তথ্যের ঘাটতি থাকার কারণে ডিবি পুলিশ গত 31 মে পুনরায় আদালতে আসামিদেরকে হাজির করে আবার রিমান্ডের আবেদন করেন। পরকীয়া প্রেমের টানে শ্বশুরের হাত ধরে বাড়ি থেকে উধাও বোমা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে। এ ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জানা যায় ওই গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে জুল হক দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। বাড়িতে মা ও 2 কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন স্ত্রী কানিয়া খাতুন। অপরদিকে একই গ্রামের মৃত শরীফুলের ছেলে আলম
সাধু চালক আলমগীর হোসেনের ওই বাড়িতে যাতায়াত ছিল। আলমগীর সম্পর্কে তার চাচা শ্বশুর হন, সেও 2 ছেলে সন্তানের জনক। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক গত 1 বছর ধরে এলাকাবাসীর চোখে পড়লে বিভিন্নভাবে তাদেরকে নিষেধ করা হয়। একবার তাদের হাতে নাতে ধরলেও গ্রামবাসী মীমাংসাও করে দেন। শেষ পর্যন্ত গত 7 জুন সকালে ওই চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যান তানিয়া খাতুন। 4 দিন পেরিয়ে গেলেও এখনো বাড়ি ফেরেননি তারা। এলাকাবাসী জানান 2 দিন আগে তারা বিয়ে করে ফেলেছেন। এর আগে এই আলমগীর দীর্ঘদিন যাবত এই বাড়িতে আসা যাওয়া করে। চাচা শ্বশুর হিসেবে মানে এই জুরুলির বাপের হচ্ছে মামাতো ভাই। তো এর আগেও এই ঘটনা ঘটিয়েছে, তখন নিয়ে আসা হয়েছে বা এরা নিয়ে গেছে কর্তৃপক্ষ বা এদের আমাদের গ্রামে যারা ওই ছেলের পক্ষের মণ্ডল মাতব্বর আছে তারা এসে তুলে দিয়ে গেছে। তো এখন জুরুলের এই বাড়িতে যে আলমগীর দীর্ঘদিন আসে, আজকে কালকে না, এবং সে বিভিন্ন সময় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সামরিকভাবে প্রতিবাদ করেছি, মৌখিকভাবে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটি অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটিকে সক্কা পোক্কা খেলা বলি, ঠিক ওই পর্যায়ে নেমে এসেছে। নির্বাচনের আগে আমরা যে দেখেছিলাম আমেরিকার তোড়জোড় এবং ইউরোপের তোড়জোড়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বাংলাদেশে কিয়ামত ঘটিয়ে ফেলবে। আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন আতাত কি হলো বা না হলো সেটা বড় কথা নয়। যেটি দৃশ্যমান ছিল সেটি হলো আওয়ামী লীগকে আমেরিকা পছন্দ করছে না, অথবা আমেরিকা এ দফায় আওয়ামী লীগকে বাধ্য করবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য। এবং সঙ্গত কারণেই যদি নির্বাচন হয় সেটি বিএনপির পক্ষে যাবে। যাই হোক, নির্বাচন হলো, কোনো খোঁজ খবর নেই। বরং নির্বাচনের সময়টিতে যারা খুব তোড়জোড় করেছিলেন তাদের অনেককে নিয়ে আমরা যারা কম ধৈর্যের মানুষ, আমরা ইমান হারিয়ে ফেলি এবং আমরা অনেকেই তাদেরকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে থাকি, যেমন মিস্টার পিটার ডি হাস এবং মিস্টার ডোনাল্ড লু। এর মধ্যে মিস্টার পিটার ডি হাসের বদলি হয়ে যায়, এখনও তিনি আছেন কিন্তু তার বদলি কনফার্ম হয়ে গিয়েছে, ফলে তিনি একেবারে অনুল্লেখ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান। দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড লু, তিনিও একেবারে অনুল্লেখ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান এবং তিনি যখন বাংলাদেশে এলেন সর্বশেষ ভিজিটে, তখন তার সেই যে ভ্রমণ, এটিকে বিএনপি বা আওয়ামী লীগ কেউ পাত্তা দিতে চায়নি। বেচারা বাংলাদেশে এসে সত্যিকার অর্থে বিপদে পড়ে যান। তিনি ওই আগের মতো কারোর কাছে পাত্তা পান না এবং যে অফিসে যান, যে ব্যক্তির বাসায় যান, যাদের সঙ্গে যান, এমনকি সাংবাদিকরাও তাকে যে প্রশ্ন অতীতে করতো বা যেভাবে গুরুত্ব দিত, সেটা তিনি স্পষ্টত বুঝতে পারেন যে তিনি রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। তো যাই হোক, তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে এবং যাওয়ার পরে যেটা বজ্রপাত আকারে এলো সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনাপ্রধান মিস্টার বা জেনারেল আজিজ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে, পরিবার পরিজন সহ। এবং সেই নিষেধাজ্ঞাটা যেন তেন নিষেধাজ্ঞা নয়, ভিসা নিষেধাজ্ঞা নয়, একটা যে আইন ক্লিপ্টোক্লেসি, সেই আইনের সহজ এবং সরল ব্যাখ্যা হলো যে একটা সম্প্রদায়, চোরের গোষ্ঠী, চোরের দল, এই চোরের দল চুরি করে জনগণের টাকা এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তারা জনগণকে ভয় দেখায় এবং জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট করে দিয়ে আর অনেক কিছু করে। মানে রাতের আধারে যেভাবে আমাদের দেশে গ্রাম্য ভাষায় যেগুলোকে সিসকে চোর বলা হয়, সিধেল চোর বলা হয়, ওইরকম চোর নয়, এটি সংঘবদ্ধ চোর। তাদের প্রথম পরিচয় চোর, দ্বিতীয় পরিচয় হলো তাদের একটা সিন্ডিকেট আছে, একে অপরের সঙ্গে যোগাযোগ আছে, তৃতীয় পরিচয় হলো তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বা রাষ্ট্রীয় পদ পদবিতে থাকে, চতুর্থ পরিচয় হলো তারা এই পদ পদবি ব্যবহার করে আবার জনগণেরকে জিম্মি করে জনগণের টাকা মেরে দেয় এবং নিজেদের ভোগবিলাসের সেই টাকা ব্যয় করে। আর 5 নম্বর হলো তাদের এই কর্মকাণ্ডের ফলে জনগণের যে মানসিক শক্তি এটি নষ্ট হয়ে যায়, জনগণ যে কথা বলার শক্তি এটি নিঃশেষ হয়ে যায় এবং ধীরে 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 সভ্যতার যে সকল মাপকাঠি থাকে একটি সমাজে সেটি অবদমিত হতে 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 একটি একনায়কতন্ত্র বা সৌরতন্ত্র শাসন ব্যবস্থার দিকে রাষ্ট্র চলে যায়। এটিকে এক কথায় এখন যেটা বললাম সেটা ভাব সম্প্রসারণ। যদি এটিকে একটা শব্দ হিসেবে, নাউন হিসেবে বর্ণনা করেন তাহলে এটির নাম হলো ক্লিপ্টোক্লেসি। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনের অধীনে মিস্টার আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন, এটি স্পষ্টত ইঙ্গিত বহন করে যে আজিজ সাহেব একা নন, তার সঙ্গে আরও অনেকে জড়িত, এ বিগ সিন্ডিকেট। এবং এটি আপনি চিন্তা করতে পারেন একেবারে মাটির নিচে গিয়ে, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার আগে যে লাভাগুলো ফুটফুট করে টকবগিয়ে ফুটে, সে জ্বলন্ত লাভার মতো। আবার আকাশে গিয়ে সে গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ ছাড়িয়ে আপনি যদি গ্যালাক্সিতে চলে যান এবং সেখানে গিয়ে আপনি যদি ব্ল্যাক হোল দেখেন, সেই ব্ল্যাক হোলের মধ্যেও এই চোরের গোষ্ঠীর অস্তিত্ব আপনি পাবেন। তো এটা হলো আমেরিকার এই আইনের সাদামাটা কথা। এবং সেই আইনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটি নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড়, অনেকের মন খারাপ, অনেকের মেজাজ গরম। এবং আবার আমেরিকার যে শক্তিমত্তা, আমেরিকা যে বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে না, টানা হেঁচড়া করছে, একবার ছেড়ে দিচ্ছে আবার টানছে, আবার ছেড়ে দিচ্ছে আবার টানছে, যেটিকে আমরা সক্কা পক্কা বলি আঞ্চলিক ভাষায়, এই আমেরিকাকে নিয়ে আবার কথাবার্তা হচ্ছে। আমেরিকার যিনি ম্যাথিউ মিলার, ওখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি যে সংবাদ সম্মেলন করতেন কিছুদিন, সেটি বাংলাদেশের লোকজন দেখতো না, কিন্তু তার সংবাদ সম্মেলন আবার আকর্ষণীয় হয়ে পড়েছে। তিনি এখন বাংলাদেশ নিয়ে কথা বলছেন,
ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছেন, জেনারেল আজিজকে নিয়ে কথা বলছেন, এবং সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেটি হলো যে আমেরিকা বাংলাদেশে যে ডাইরেক্ট ইনভেস্ট করে, সরাসরি আমেরিকান যে বিনিয়োগ করে, এই আমেরিকার এই বিনিয়োগটি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই বিষয়টি তারা খুব যাকে বলে আন্তরিকতা নিয়ে, দৃঢ়তার সাথে, সতর্কতার সাথে এই জিনিসগুলো তারা তদারক করছে, বিচার করছে, বিশ্লেষণ করছে ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া। এর বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করবে কি করবে না, এগুলো নিয়ে খুব স্পর্শকাতর কথাবার্তা আমেরিকা বলছে, জাতিসংঘ বলছে, এবং এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা রকম কথাবার্তা চলছে। তার সঙ্গে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি আবার নির্বাচনের আগে যেভাবে আমেরিকাকে বিষোদ্গার করে কথাবার্তা বলেছেন, মধ্যে কিছুদিন বন্ধ ছিলেন, আবার তিনি বলছেন যে এরা সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে, এরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই হিল ট্রাক্স এলাকা রয়েছে বৃহত্তর, এই এলাকাতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, একেবারে রীতিমতো বোম রাষ্ট্র। এবং এটা নিয়ে আমেরিকাকে যখন প্রশ্ন করা হয়েছে, তারা স্পষ্টত বলেছে যে এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তার যে বোমা এটা কিন্তু ফাটিয়ে ফেলেছে বলে দিয়েছে। আর এর কারণে কি হচ্ছে, বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে যে সমস্যা, এই সমস্যা এতকাল সরকার সামনে আনেনি। ওখানে অনেক সমস্যা আছে, অন্ততপক্ষে 1 ডজন সমস্যা রয়েছে 3টি পার্বত্য জেলাতে, আর 1 ডজন সমস্যা রয়েছে কক্সবাজারে, সব মিলে 2 ডজন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সরকার এতদিন আড়াল করত। সেখানে বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে, সেখানে ভারতের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ অ্যান্ড ভেস্টেড গ্রুপ রয়েছে, মায়ানমারের বিভিন্ন ইন্টারেস্ট অ্যান্ড ভেস্টেড গ্রুপ রয়েছে, আমেরিকা এবং থাইল্যান্ড এদের মদতপুষ্ট একটি গ্রুপ রয়েছে, একেবারে স্থানীয় পাহাড়ি সন্ত্রাসীরা রয়েছে, নিরীহ পাহাড়িরা রয়েছে, নিরীহ বাঙালিরা রয়েছে, এবং বাঙালি রাজনীতিবিদরা রয়েছে। তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, র্যাব আছে। তো র্যাব এবং সেনাবাহিনীর মধ্যে মূলত কাজের একটা সমন্বয় রয়েছে, কিন্তু পুলিশের সঙ্গে, আনসারের সঙ্গে আর সেনাবাহিনীর সঙ্গে ঠিক ওই রকম সমন্বয়টা সেখানে নেই। ফলে পর্দার আড়ালে আমাদের 3টি পার্বত্য জেলাতে প্রতিদিনই অহরহ ঘটনা ঘটছে, এবং এটি নিয়ে অনেকগুলো দেশ, চীন খেলছে, মায়ানমার খেলছে, ভারত খেলছে, আমেরিকা খেলছে, এবং থাইল্যান্ডও খেলছে। অবাক করার ব্যাপার হলো থাইল্যান্ডও খেলছে, যেটা আমরা জানি না অনেকে। এখন এই বিষয়গুলো সরকার ইতিপূর্বে কখনো বলেনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কথাটা বলে ফেললেন, তখন এগুলো সামনে চলে এসছে যে কারা কোন দেশে গিয়ে ওই 3টি অঞ্চলকে একত্র করে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে, সংবিধান তৈরি করে ফেলেছে, সেনাবাহিনীর পোশাক তৈরি করে ফেলেছে, প্রচারণা চালাচ্ছে, তাদের পত্রিকাও আছে। এই জিনিসগুলো যদি আমেরিকা সত্যিকার অর্থে এখানে ব্যাড গেম খেলে, এবং ইন্দোনেশিয়ার যে একটা দ্বীপ পূর্ব তিমুর, সেটিকে যেভাবে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গড়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন প্রচেষ্টা করে পশ্চিমা দুনিয়া, ঠিক সেইরকমভাবে যদি আমাদের পার্বত্য জেলায় আমেরিকা সত্যি একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আসলে আমাদের কারোর পিঠে চামড়া থাকবে না। বাংলাদেশের তথাকথিত দুদক বা দুর্নীতি দমন কমিশন, মানে দুর্নীতি দমন করা তাদের কাজ হবার কথা ছিল কাগজে কলমে, আমরা অন্তত আইনে তা লেখা দেখি, কিন্তু ওটা কী কাজ করে আমরা ভালোভাবে জানি। কিন্তু তারা কতটা নির্লজ্জ হয়ে উঠতে পারে সেটা আরও নতুন নতুন প্রমাণসহ আমাদের সামনে হাজির হচ্ছে। আমরা সম্প্রতি 2 জন মানুষকে নিয়ে অনেক বেশি কথা বলছি করাপশনের ক্ষেত্রে। আরেকজন যেহেতু মারা গেছেন, জনাব আনোয়ারুল আজিম আনার, ডামিয়া এমপি আওয়ামী লীগের, তাই তার দুর্নীতি বা তার ক্ষেত্রে দুদক কী করছে এই আলাপটা খুব বেশি আসছে না। মাঠে আসছে মূলত জনাব বেনজির আহমেদ এবং জনাব আজিজ আহমেদকে নিয়ে যে আলোচনা, সেটা জনাব বেনজিরকে ডাকা হয়েছে, তারিখ পেছানো হয়েছে, এবং পরবর্তীতে যেটা হবে কী হবে না হবে আমাদের দেখতে হবে। কিন্তু তার সম্পত্তি দেশে যা যা আছে, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য খালি হওয়ার পর ফ্রিজ করা হয়েছে, কিন্তু জনাব আজিজকে এখন পর্যন্ত ডাকা হয় নাই। এটা কারো কারো কাছে কিছুটা সারপ্রাইজিং লাগতে পারে, কারণ অন্তত একটা পত্রিকা, দৈনিক মানব জমিন, অত্যন্ত স্পেসিফিক তথ্য দিয়ে জনাব আজিজের ঢাকা এবং এর আশপাশে কোথায় কোথায় অঢেল সম্পত্তি আছে সেই রিপোর্ট প্রকাশ করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো একটু শব্দ নেই। এর আগে জনাব আজিজ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, গুরুতর অভিযোগও, যেটা তাকে নিয়ে যখন আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল, তখন অনেকে এই রিপোর্ট করেছিল, প্রথম আলো সহ। সেটা হচ্ছে তার 2 ভাইয়ের নামে জাল পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড তৈরি করা হয়েছিল। বলা বাহুল্য তাদের এই সক্ষমতায় হ্যাডাম কোত্থেকে আসে এটা আমরা বুঝি। এটা জনাব বেনজির মানে বিজিবির ডিজি ছিলেন, পরে তো সেনাপ্রধান ছিলেনই। যাই হোক, আমরা প্রাথমিকভাবে যদি বলি যে আমরা যখন এটা নিয়ে কথা বলবো, টেকনিক্যালি আমরা কথা বলতে পারি, উনি তো জড়িত নাও থাকতে পারে, মেনে নিলাম এই টেকনিক্যাল কথাটা, তাহলেও কি এটা তদন্ত হবে, ইত্যাদি ইত্যাদি হবে, তাই তো। কিন্তু দুদক চেয়ারম্যান কি বলছেন জনাব বেনজিরের এই ঘটনা সম্পর্কে, সেটা একটু পড়ি। দুদক চেয়ারম্যান একটা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের, দুদকের সংবাদ সংগ্রহে যেসব গণমাধ্যম কর্মীরা নিয়োজিত আছেন তাদের একটা প্রোগ্রামে তিনি বলছেন, একজন আইনজীবীর দেয়া একটি অভিযোগে বলা হয়েছে তার মানে আজিজ আহমেদের 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিয়েছেন। এরপর উনি বলছেন, একটু মন দিয়ে শুনি, উনি বলছেন এটা আজিজের দোষ না, তার 2 ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত। আসবো এই জায়গায়। দ্বিতীয় অভিযোগ হলো তারা ন্যাশনাল আইডি কার্ড নিয়েছেন, এগুলো সত্যতা যাচাইয়ের জন্য 2 ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি।
আমরা জানি এর আগে একজন আইনজীবী দুদকে চিঠি লিখেছিলেন আজিজ আহমেদের দুর্নীতি তদন্তের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, দুদক চেয়ারম্যান কোত্থেকে এই কথাটা বলছেন? আমি আবারও পড়ি। একজন আইনজীবীর দেয়া একটি অভিযোগে বলা হয়েছে তার 2 ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিয়েছেন। এটা আজিজের দোষ না, তার 2 ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত। আচ্ছা, আমরা আজিজ জড়িত বলছি, আমরা দেশের কোনো তথাকথিত কমিশনে বসে কথা বলছি না, আমরা বাইরে থেকে কথা বলছি, আমরা সরকারের উপরে ক্ষুব্ধ, আমরা সরকারকে ঝামেলায় ফেলতে চাই বললাম। উনি একটা কমিশনে আছেন, ট্রু, আমরা বলতে পারি ওনাদের জায়গা থেকে এটা বলে ফেলার সোজা আছে, হ্যাঁ আজিজ এটার সাথে জড়িত আছেন, উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে এটা করেছেন। ইয়াস, এটা বলা তার সম্ভব না এবং বলা উচিত না, সেটাও মানি। কিন্তু যারা আজিজ এটার সাথে জড়িত নন, তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত, এটা তথাকথিত দুদক, মানে এটা তো তথাকথিত কমিশন, এটা তো আসলে সরকারের একটা হয়রানি করার যন্ত্র বিরোধীদেরকে। আসবো ওই জায়গায়। উনি কোত্থেকে জানলেন? ওনার উপর কি ওহী নাজিল হয়েছে, বলে দেওয়া হয়েছে, উনি স্বপ্নে পেয়েছেন যে জনাব আজিজ আহমেদ এটার সাথে জড়িত নন? ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে কি বলার কথা ছিল? বলার কথা ছিল, হ্যাঁ এরকম অভিযোগ এসছে, এই ধরনের অভিযোগের পর আমরা তদন্ত করবো, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং ডিপার্টমেন্ট থেকে জানা যাবে যে তারা কি প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে এটা হয়েছে। এর মানেও আমরা জানি কি আসবে না আসবে, কিন্তু ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে আপনি ওটা বলতেন। আপনি কীভাবে বলেন জনাব আজিজ এটার সাথে জড়িত নন? কীভাবে বলেন? আপনি কোর্ট না, ইভেন দুদক যখন তদন্ত করে, দুদকও বিচার করার কেউ না, ঘোষণা দেওয়ার কেউ না। দুদক কারো ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে তারা সেটা তদন্ত করবে, তদন্ত করে চার্জশিট তৈরি করবে, তারপর মামলা হবে, সেই মামলা কোর্টে বিচার হবে। কোনো একটা মানুষ দোষী কি দোষী না, দায়ী কি দায়ী না, সেটা নির্ধারিত হওয়ার সর্বশেষ বা একমাত্র জায়গায় আসলে কোর্ট। এমন কোনো যে চার্জশিট দেবে, সেই চার্জশিট কোর্ট গ্রহণ নাও করতে পারে। উনি বলে দিলেন আজিজ এটার সাথে জড়িত নন, সেই চার্জশিট গ্রহণ নাও করতে পারে, পুনঃ তদন্তের কথা বলতে পারে যদি অপর পক্ষ এটার বিরুদ্ধে দাঁড়ায়। অথচ উনি বলে দিচ্ছেন কিভাবে? ন্যূনতম চক্ষু লজ্জা রাখছেন না। অথচ এই দুদক কারো ক্ষেত্রে, বেগম খালেদা জিয়ার কথা আমরা জানি, জাস্ট কিছু প্রসিডিউরাল এদিক সেদিক হয়েছিল, টাকা অ্যাকাউন্টে আছে, বেড়েছে, এভরিথিং ইজ ফ্যাক্ট। তার জন্য এই বয়সে কি বিভৎস জঘন্য হয়রানি করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে, এবং ডক্টর ইউনূসকেও এখন করা হচ্ছে না? হচ্ছে তো, দেখছি তো তার পেছনে কি করা হচ্ছে। এই রকম একজন মানুষকে এই বয়সে চার পর নাই হয়রানি করা হচ্ছে। এছাড়া আরও অনেক কথাবার্তা তো আছেই না, বহুবার বলেছে, আবার একটু যোগ করে রাখা দরকার। এস আলমের টাকা পাচার নিয়ে ডেইলি স্টার রিপোর্ট হয়েছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে বলেছিল যে 2 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে, সেটাকে বাতিল করেও বলেছিলেন যে এটা যেহেতু দুদকের আওতাধীন একটা বিষয়, দুদক ইন্ডিভিজুয়ালি তদন্ত করতে পারে। দুদক তদন্ত করছে, তদন্ত দেখানোর নাটকও করছে না, অভিযোগ এসেছিল যেমন সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রীর, এবং তিনি তার সম্পত্তি লুকিয়েছিলেন তার হলফনামায়, মানি লন্ডারিং করেছেন, আই ওয়াশও হচ্ছে না। অথচ আপনি লাঠি নিয়ে নেমে পড়েন, মুহূর্তেই ডক্টর ইউনূসকে খেয়ে ফেলতে হবে এবং খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? এটা থার্ড পার্টিকে দিচ্ছেন, যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। মাননীয় স্পিকার, ছাড়াই প্রস্তাবে মাত্র 500 টাকা কমাতে বলেছি। এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনও আমার 2 জনকে ফোন করে যে আদৌ হিজলা মেহেন্দিগঞ্জে ইনফোসরকার 2, 3 যাই হোক নানা নামে যে প্রকল্প, ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা, কোনোভাবেই না, ব্রডব্যান্ডও যায় নাই, আপনারা বলে কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন, 1000 কোটি টাকা নিচ্ছেন, কাজ করছি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয়, তাহলে এটা কি অপচয় না দুর্নীতি? তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চাই। দোয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দোয়েল মন জয় করলেন, আমরা তাহলে দিলাম খুশি। আপনি গিয়ে খোলেন মাননীয় মন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না, জং করে গেছে? জিজ্ঞেস করেন 350 এমপিকে। আপনিও যান মাননীয় স্পিকার, আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন। ডাক বিভাগের আধুনিকরণের নামে পত্রিকায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে। ব্যবস্থা কি? কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমরা দেখছি। বললাম দোয়েলের বিরুদ্ধে, দোয়েলের বাক্স খুলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি? 2 মিনিট। ডাক বিভাগের হাজার একর সম্পত্তি রয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি, টেলিফোন অফিস, পোস্ট অফিস স্থাপনা আছে, ভবন আছে, জমি আছে। এগুলো কি ওই রেলের মতো, পাটকলের মতো ব্যাহত হয়ে যাবে? গত 10 বছরে 15 বছরে যখন এই মোবাইল যুগে আমরা ঢুকে গেলাম, তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই, বা ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্রের লেনদেনও কমে গেছে। সেই জমিগুলোর অবস্থা কি? টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা আটকলের মতো ওই বেহাত না হয়ে যায়, সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমি আমার কনস্টিটুয়েন্সিতে মাননীয় স্পিকার, আপনিও দেখবেন হিজলা মেহেন্দিগঞ্জে পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো
প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিও আপনারা দেখেছেন, সেটি হলো যে বৌমাকে নিয়ে শ্বশুর উধাও হয়েছে। এই ভাই, এই সমস্ত নিউজ বলার জন্যই কি আমাদের এই সোনার বাংলাদেশের জন্ম হয়েছে? মানে বৌমাকে নিয়ে শ্বশুর উধাও। আজকে শ্বশুরের কাছেও যেন বৌমা সেফ নাই। হ্যাঁ, বোঝেন নাই ভাই ঘটনাটা? মানে বৌমা মানে কি, মানে নিজের মেয়ের মতো। হ্যাঁ, মানে ছেলের বউ হলো শ্বশুরের কাছে নিজের মেয়ের মতো। সেই শ্বশুর যদি বৌমার দিকে কুনজরে তাকায়, চোখ বন্ধ করে অন্য দিকে তাকায়, মুখের দিকে যদি না তাকায়, মুখের নিচের অংশের দিকে তাকায়, আমার কথা বোঝেন নাই? আমার কথা বুঝছেন কিছু আপনারা? শ্বশুর যদি এইগুলো বৌমার দিকে এইভাবে তাকায়, ওটা শ্বশুর নাকি কুত্তার বাচ্চা? ওটা শ্বশুর নাকি শুয়ারের বাচ্চা? প্রিয় দর্শক শ্রোতা, জানি কথাগুলো আপনাদের কাছে অনেকের খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লাগারই কথা। এই নিউজটা দেখার পরে বিশ্বাস করেন ভাই, আমি মনে করছি যে জানোয়ারের বাচ্চার চাইতে খারাপ। একটা মানুষ কিভাবে এই কাজটা করতে পারে? শ্বশুর হয়ে বেটার বউকে নিয়ে বাইকে যায়। হ্যাঁ, লজ্জাজনক এই বিষয়। এখন সোশ্যাল মিডিয়া ঢুকলেই ভাই পরকে এত পরিমাণে বেড়ে গেছে, যেই পরকীয়ার কারণে আজকে শ্বশুর বেটার বউকে নিয়ে উদা হইতেছে। আবার দেখা যাইতেছে যে ভাগিনা মামির নিয়ে উদা হইতেছে, ভাতিজা চাচির নিয়ে উদা হইতেছে। মানে কি যে একটা পরিস্থিতি, যেটা আসলে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার সোনার বাংলাদেশটা এরা যেন তামা করিয়া ফেলাইছে ভাই। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি রাজনৈতিক ইস্যু এবং এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। সবগুলো ভিডিওই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।